হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মন্ডল প্রকাশনীর আরআরবি গ্রুপ ডি যে বইটা আছে সেই বইটার ম্যাথের সেট 3 করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমি এই যে একটা সিরিজ করছি, এই সিরিজের কিন্তু একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি আলাদাভাবে ম্যাথের জন্য। তো আপনারা আমার ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে চেক করতে পারেন, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়েও কিন্তু আপনারা সেটা দেখতে পাবেন। তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। তো যাদের যাদের কোনো ভালো ভালো পিডিএফ এর প্রয়োজন আছে তারা কিন্তু অবশ্যই সেখানে জয়েন হয়ে যাবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, এক অধ্যায়ের কোশ্চেন। 21 জন ব্যক্তি মধ্যে ফরাসি, জার্মানি এবং জাপানি ভাষাভাষীর মানুষ রয়েছে। 10 জন জার্মান বলতে পারেন, 12 জন জাপানি ভাষা বলতে পারেন এবং 10 জন ফরাসি ভাষা বলতে পারেন। 4 জন কেবলমাত্র ফরাসি ভাষা বলতে পারেন, 5 জন কেবলমাত্র জাপানি ভাষা বলতে পারেন, 4 জন ফরাসি এবং জাপানি উভয় ভাষাই বলতে পারেন, 3 জন সবকটি ভাষাই বলতে পারেন। কতজন ব্যক্তি কেবলমাত্র জাপানি এবং জার্মান ভাষা বলতে পারেন? তাহলে দেখো, এটা আমাদের এখানে লিখলাম আমি, এটা জার্মান, এটা হচ্ছে জাপানি ভাষা, আর এটা হচ্ছে ফ্রেঞ্চ। এবারে দেখো বলেছে যে 3 জন সবকটা ভাষাই বলতে পারে, তার মানে এই 3 জন এখানে যেটা ওভারল্যাপ করছে তিনটেই, তো এখানে 3 জন হবে। এবারে দেখো বলেছে যে জার্মান শুধুমাত্র বলতে পারে। টোটাল এখানে দেখো বলেছে 10 জন জার্মান বলতে পারে, 12 জন জাপানি বলতে পারে আর 10 জন ফরাসি বলতে পারে। তো এখানে শুধুমাত্র জাপানি বলতে পারে 5 জন। তারপরে আর কত, আর 4 জন শুধুমাত্র ফরাসি বলতে পারে, শুধুমাত্র, কিন্তু এটা মাথায় রাখবে, শুধুমাত্র লাল দিয়ে যেটা আছে সেটা শুধুমাত্র। আচ্ছা, এবারে দেখো বলেছে যে 4 জন ফরাসি এবং জার্মান উভয় ভাষা বলতে পারে। তো একটা জিনিস দেখো, এখানে ফরাসি আর জার্মান অলরেডি আমি এখানে তিনটে একসাথে যে ভাষা বলতে পারে 3 জন কিন্তু অলরেডি এখানে আছে, ফরাসি এবং জার্মান উভয় বলতে পারে। তার মানে কি, তার মানে একমাত্র আর একজন লোক যে শুধুমাত্র জার্মান এবং ফ্রেঞ্চ ভাষা বলতে পারে কিন্তু জাপানি ভাষা বলতে পারে না। তাহলে এখানে শুধুমাত্র এক আসবে। ঠিক আছে, টোটাল এখানে 4 হলো। কিন্তু এখানে বলেছে দেখো, এখানে 4, শুধুমাত্র ফ্রেঞ্চ বলতে পারে 4 জন, আর শুধুমাত্র ফ্রেঞ্চ আর জার্মান ভাষা বলতে পারে 1 জন। তাহলে আর তিনটে ভাষাই বলতে পারে 3 জন। তাহলে টোটাল এখানে কত হচ্ছে? ফ্রেঞ্চের ক্ষেত্রে দেখো, এখানে 3, 1, 4 আর 4, 8 হলো। তাহলে আর 2 জন বাকি আছে, কারণ এখানে 10 জন ফরাসি ভাষা বলতে পারে। তাহলে 2 জন যেটা হবে সেটা হবে এই জায়গাটায় +2, এই জায়গাটায়। তাহলে ফ্রেঞ্চ আমাদের কিন্তু 10 জন হয়ে গেল। ঠিক আছে, এবারে দেখো জাপানি বলতে পারে কজন, এখানে বলে দেওয়া আছে 12 জন। তাহলে 3, 3 + 2, এখানে আসলে হচ্ছে 5 + 5, 10, আর তাহলে এখানে +2 আসবে এই জায়গাটায়। তাহলে জাপানি ভাষা আরো 2 জন বলতে পারছে। তাহলে টোটাল 12 হয়ে গেল। এখানে আমাদের কি চেয়েছে, কতজন ব্যক্তি কেবলমাত্র জার্মানি ও জার্মান ভাষা বলতে পারে। তাহলে আমাদের এইটাই দরকার ছিল। তো এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট, 3-এর দাগের কোশ্চেন। যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু 2 হয়, তবে সাইন টু দি পাওয়ার 8 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 8 থিটা এর মান কত হবে? তাহলে এখানে দেখো, সাইন থিটা আর কোসেক থিটাকে আমরা কি লিখতে পারি, 1/sin থিটা ইকুয়ালস টু 2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। এখানে 2 সাইন থিটা যদি এদিকে নিয়ে আসি, মানে সমানে এদিকে নিয়ে আসলে 2 - 2 সাইন থিটা, আর মাইনাস এখানে 2 আসবে, সরি 1, +1, এখানে +1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন থিটা -1 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে সাইন থিটা এখানে আসবে হচ্ছে 1। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসবে এখানে? থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হবে। তাহলে কারণ 1 মানে হচ্ছে আমরা জানি সাইন 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই জায়গাটায় আমরা মানটা বসিয়ে দেবো, সাইন টু দি পাওয়ার 8 90 ডিগ্রি প্লাস কোসেক টু দি পাওয়ার 8, এটা 90 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে হচ্ছে 1 টু দি পাওয়ার 8 প্লাস এক্ষেত্রে কোসেক টু দি পাওয়ার কোসেক 90 ডিগ্রি মানে 1 টু দি পাওয়ার 1 টু দি পাওয়ার 8, মানে এখানে 2 আসবে। বি দাগের অপশন সঠিক। নেক্সট, 10 দাগের কোশ্চেনে বলছে সাইন 15 ডিগ্রি এর মান কত? তাহলে সাইন 15 ডিগ্রি আমরা কিভাবে লিখতে পারি, সাইন
15 ডিগ্রি। তো এটাকে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। তো এইটার সূত্র কি আমরা জানি হচ্ছে, মানে এটাকে আমি ভেঙে লিখছি, সাইন সাইন 45 ডিগ্রি ইন্টু কস 30 ডিগ্রি, আর এখানে মাইনাস আছে বলে মাইনাস, এটা আসবে কত, কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। এটা হচ্ছে সূত্র। তাহলে এখান থেকে আমাদের আসবে 1/√2, এটার মান সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2 ইন্টু এটার মান কত, √3/2 মাইনাস এটা আবার হচ্ছে 1/√2, আর সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2। তাহলে এখানে আসবে হচ্ছে 2√2, আর উপরে আসছে হচ্ছে √3 মাইনাস 1। তাহলে কোনটা হবে, ডি দাগের অপশন, সরি ডি না, এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 11 দাগের কোশ্চেন, যদি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 সমীকরণের একটি সাধারণ বীজ থাকে, তাহলে এ প্লাস বি এর মান কত? তাহলে আমি যদি ধরি আলফা হলো সাধারণ বীজ এই দুটো সমীকরণে, তাহলে এখানে আমি কি লিখতে পারি, দুটোই তাহলে মানে আলফা তাহলে দুটো সমীকরণকে স্যাটিসফাই করবে। তাহলে যদি এক্স এর জায়গায় আমি আলফা বসিয়ে দিই, তাহলে আলফা স্কোয়ার প্লাস এ আলফা প্লাস বি ইকুয়ালস টু 0, আর এটার ক্ষেত্রে কি আসবে, আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়ালস টু 0। তাহলে যদি আমি বিয়োগ করে দিই এটা, তাহলে এখান থেকে এটা কেটে গেল, এটা কি আসবে, আলফা কমন চলে গেল, এ মাইনাস বি, আর এখান থেকে প্লাস বি, আচ্ছা এখান থেকেও -1 কমন নিয়ে নাও, তাহলে -1 কমন নিয়ে নিলে এ মাইনাস বি ইকুয়ালস টু 0 আসলো। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে এ আর বি সমান নয়, তাহলে কি এ মাইনাস বি আমি কমন নিয়ে নিলাম, আর এ মাইনাস বি নট ইকুয়ালস টু 0 হবে, কারণ এ আর বি সমান নয় বলে দিয়েছে। আর এখান থেকে এটা আসবে আলফা -1 ইকুয়ালস টু 0। তাহলে আমি এটা ভাগ করে দিয়ে দিতে পারি, কারণ এটা 0 নয়। তাহলে আলফা ইকুয়ালস টু 1, আলফা -1 ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে এখান থেকে আলফা ইকুয়ালস টু 1 পেয়ে গেলাম। তাহলে এবারে আমরা কি করতে পারি, যে কোনো একটা জায়গায় মানটা বসিয়ে দাও। যদি আমি এই জায়গাটায় মানটা বসাই, তাহলে আলফা স্কোয়ার প্লাস এ আলফা প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে আলফার মান বসিয়ে দিলাম 1 স্কোয়ার প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু কত আসবে, -1। তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 12 দাগের কোশ্চেন, একটি মেশিনের মূল্য প্রতি বছর 10% হারে হ্রাস পায়। যদি মেশিনটির বর্তমান মূল্য 1,62,000 টাকা হয়, তাহলে 2 বছর আগে মেশিনটির মূল্য কত ছিল? তাহলে এখানে হচ্ছে পাস্ট, এটা প্রেজেন্ট, PRESENT। তো এখানে ফার্স্ট ইয়ারে কি হচ্ছে, এখানে 10% করে হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আগে যদি মূল্য হয় 10%, মানে 10/100 কাটাকুটি করলে এখানে 1/10, মানে আগে যদি 10 ছিল, তো বর্তমানে কি হবে, এটা 9 হয়ে যাবে, মানে কমে যাবে, হ্রাস পাচ্ছে। সেকেন্ড ইয়ারে কি হচ্ছে, সেই একই 10%, তাহলে 10 9, তাহলে এটা গুণ করলে এখানে 100, এটা আসবে 81। এবারে কি বলেছে, বর্তমান মূল্য এত টাকা হয়, তাহলে বর্তমান মানে হচ্ছে 81 সমতুল্য বলে দেওয়া হচ্ছে 1,62,000। তাহলে এখান থেকে যদি আমি 81 দিয়ে কেটে দিই, তাহলে এখানে আসবে হচ্ছে 2 আর 3টে 0, মানে 1 সমতুল্য 2000, 1 অনুপাত সমতুল্য 2000। তাহলে আমাদের 2 বছর আগে মেশিনটির মূল্য কত, মানে 2 বছর আগে, তাহলে এই 100 অনুপাত, তাহলে 100 অনুপাত সমতুল্য আসবে 2 লাখ টাকা। তাহলে এর আগের অপশন এখানে সঠিক। নেক্সট 13 দাগের কোশ্চেন, সমকোণী এবিসি এর সমকোণটি হলো বি। যদি tan a ইকুয়ালস টু √3 হয়, তাহলে সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি কত হবে? তাহলে আমাদের বলে দেওয়া আছে এখানে সমকোণী, এখানে এ বি সি, আর এখানে সমকোণটা হচ্ছে বি, তাহলে বি এখানে বসে গেল, এ বি সি। ঠিক আছে, এটা সমকোণ। এবারে বলে দেওয়া আছে যে ট্যান এ √3, তাহলে আমার ট্যান এ এইটা, তাহলে ট্যান এ ইকুয়ালস টু √3, মানে আমরা কি জানি, ট্যান 60 ডিগ্রি। তাহলে এ ইকুয়ালস টু কত, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি যদি এটা হয়, তাহলে এটা 30 ডিগ্রি হবে স্বাভাবিকভাবেই। তাহলে এবার বলেছে সাইন 60 ডিগ্রি কস 30 ডিগ্রি
তারপরে প্লাস এটা হচ্ছে, আচ্ছা আমরা এটা এইভাবে লিখতে পারি যে এটা হচ্ছে কিন্তু সূত্র, জাস্ট সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে। সাইন এ কস সি প্লাস কস এ সাইন সি, এটা মানে আমরা কি জানি, সাইন এ প্লাস সি। তাহলে সাইন এখানে এখানে কত, এটা এ মানে হচ্ছে 60 ডিগ্রি আর প্লাস এটা 30 ডিগ্রি, তাহলে এখান থেকে সাইন 90 ডিগ্রি মানে 1 হবে উত্তর। সি দাগের অপশন সঠিক। নেক্সট 14 দাগের কোশ্চেনে বলছে যদি আহ, এই সংখ্যাটা দেওয়া আছে 1 1 ডট 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 1 এন অঙ্ক অবধি হয়, সংখ্যাটি 9 দিয়ে বিভাজ্য হয়, তাহলে এন এর সর্বনিম্ন মান কত? তাহলে এন এর মানে কতগুলো এরকম ডিজিট হলে, এরকম ডিজিট হলে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে আমরা কি জানি যে 9 দিয়ে বিভাজ্য হতে গেলে, 9 দিয়ে বিভাজ্য হতে হলে মানে সংখ্যাটির অঙ্কের সমষ্টি 9 অথবা 9 এর গুণিতক হবে। ঠিক আছে, তাহলে সর্বনিম্ন চেয়েছে মানে অবশ্যই এন 9 হতে হবে, তাহলে ডি দাগের অপশন সঠিক। নেক্সট 15 দাগের কোশ্চেন, মোহন কমলের থেকে দ্বিগুণ দক্ষ, তারা একসঙ্গে একটি কাজ 22 দিনে শেষ করলে মোহন একা কাজটি কতদিনে করবে? তাহলে মোহন আর কমল, তাহলে মোহন কমলের থেকে দ্বিগুণ দক্ষ, মোহন কমলের থেকে মোহন কি হচ্ছে, কমলের থেকে দ্বিগুণ দক্ষ, তাহলে কমল যদি 1 হয় তাহলে মোহন 2 হবে। আহ, তারা একসঙ্গে একটি কাজ 22 দিনে শেষ করে, তাহলে একসঙ্গে যদি করে তাহলে টোটাল ওয়ার্ক কত আসবে? টোটাল ওয়ার্ক আসবে ওদের দুজনের এফিসিয়েন্সি যোগফল, মানে 2 + 1, এটা হচ্ছে এফিসিয়েন্সি এগুলো। তাহলে 2 + 1 মানে 3 × 22, তাহলে 3 × 22 মানে কত হবে? 66 হচ্ছে টোটাল ওয়ার্ক। এবারে মোহন একা কাজটি কতদিনে করবে? তাহলে 66/2, তাহলে মোহনের সময় লাগবে কত? 33 দিন, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 16 দাগের কোশ্চেন, নিম্নলিখিত বার গ্রাফটি অধ্যয়ন করো এবং প্রশ্নটির উত্তর দাও। কোন বছরে অ্যাকাউন্টের সংখ্যাটি ছিল সমস্ত বছরে মোট অ্যাকাউন্টের সংখ্যার 15%? তাহলে এখানে দেখো 2010 সালে হচ্ছে 73.45 প্লাস এটা হচ্ছে 2011 সালে 104.76 প্লাস এখানে 2012 সালে হচ্ছে 138.5 প্লাস এটা 13 সালে এখানে 182.06। তাহলে যদি আমি যোগ করি, এখানে শূন্য দিয়ে দাও, তাহলে 6 আর 6 12 আর 5 12 আর 5 17 7 হাতে 1, এখানে 1 6 6 6 দুগুণ 12 13 13 আর 4 17 17 7 হাতে 1, এখানে 3, এটা 11 11 আর 4 15 15 আর 3 18 18 8 হাতে 1, এখানে এটা 9 আর 3 12 আর 7 12 আর 7 কত আসবে? এখানে 12 আর 7 মানে 19 19 হাতে 1, এখানে 4 আসলো, এখানে 2 3 4, তাহলে এখানে পয়েন্ট চলে আসলো। এবার এটাকে আমাদের 15% করতে হবে, 498.77 × 15/100, তাহলে যদি 5 দিয়ে কেটে দাও তাহলে এখানে 3, এটা 20 আসলো। তাহলে এবার 2 দিয়ে কাটো, তাহলে 10টা রেখে দাও, 2 দিয়ে কাটলে এখানে 2 দুগুণ 4, তারপরে 4 দুগুণ 8 আর 4 দুগুণ 8 মানে তার 6 দুগুণ 9 দুগুণ 18, এটা হলো পয়েন্ট। 3 3 দুগুণ 6 আর কত আসবে? 8 দুগুণ 16, এটা আসলো। তাহলে আমি প্রায় ধরে নিচ্ছি কত, 10টাকে ভাগ করে দিলাম, তাহলে 24.9394 এটা ধরে নিলাম ইন্টু 3 এর সঙ্গে, তাহলে এটা কত আসবে দেখো, 6 মানে 6000 আর নিচে আমি 100 দিয়ে দিচ্ছি, 6000 মানে পয়েন্টটা তুলে আমি এখানে 100 করে দিলাম এটা, তাহলে 6000 প্লাস 1200 প্লাস 270 প্লাস 12, তাহলে এখানে আসবে 2, তারপরে
8, এটা 4, আর এটা 7/100, মানে 74.82, মানে কাছাকাছি কোনটা আছে এখানে, এই 2010 সালে। তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 32 দাগের কোশ্চেনে বলছে এ, বি এবং সি একটি অংশীদারি ব্যবসা মোট 33,000 টাকা মূলধন নিয়ে শুরু করে। বছরের শেষে ব্যবসার 15,000 টাকা লাভ হয় এবং লভ্যাংশটি তাদের বিনিয়োগের অনুপাতে ভাগ হয়। এ 4,500 টাকা এবং বি 5,500 টাকা লভ্যাংশ হিসেবে পেলে সি এর বিনিয়োগ কত ছিল? তাহলে দেখো, এ বি সি একটি অংশীদারি কারবারে মোট, তার মানে এ প্লাস বি প্লাস সি মিলে টোটাল 33,000 টাকা ইনভেস্ট করেছে, তাই তো? তাহলে এখানে দেখো আমাদের বছরের শেষে টোটাল লাভ হয়েছে 15,000 টাকা। তাহলে লাভ হয়েছে 15,000 টাকা। তাহলে এখানে এর ক্ষেত্রে এ পেয়েছে 4,500 আর বি পেয়েছে 5,500। তাহলে সিটা আমাদের বের করতে হবে, আর টোটাল কত, 15,000 লাভ হয়েছে। তাহলে এখান থেকে আমাদের সি পাচ্ছি কত, এটা যদি যোগ করি তাহলে 9,000 টাকা। তাহলে 15,000 টাকা থেকে যদি 9,000 টাকা বিয়োগ করে দাও, তাহলে এখানে 6,000 টাকা আসে। সরি, 9,000 কেন, এটা 10,000 হবে, সরি সরি ভুল হয়েছে, এটা 10,000 হবে। তাহলে এখানে 5,000 টাকা, সি তাহলে 5,000 টাকা লাভ হয়েছে, ঠিক আছে? তাহলে এবারে আমরা এ, বি আর সি, এটার আমরা অনুপাতটা বের করব। কি অনুপাতে লভ্যাংশ পেয়েছে তারা? 55,000, 5500 আর 5,000। দুটো শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 5 দিয়ে কাটলে এটা 9, 5 দিয়ে কাটলে 11, আর 5 দিয়ে কাটলে এটা 10, ঠিক আছে? তাহলে আমরা যদি এইটাকেই আমরা, যেহেতু কেউ মাঝপথে বেরিয়ে যায়নি, তাহলে এটাই লভ্যাংশ, এটাই আবার ইনভেস্টমেন্টের অনুপাত। তাহলে এটা যোগ করলে 20, 20 আর 10 যোগ করলে 30। তাহলে 30 অনুপাত সমতুল্য কত? এখানে টোটাল মূলধন হচ্ছে 33,000 টাকা। তাহলে এখানে শূন্য শূন্য কেটে গেল, 3 দিয়ে কাটলে 1100 টাকা, 1 অনুপাত সমতুল্য 1100। আমাদের চেয়েছে সি এর বিনিয়োগ, তাহলে সি এর বিনিয়োগের অনুপাত কত? 10। তাহলে 10 সমতুল্য আমরা পাবো হচ্ছে 11,000 টাকা। তাহলে এর আগের অপশন সঠিক। নেক্সট 33 এর কোশ্চেনে বলছে যদি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ পি কিউ আর সাদৃশ্য হয় এবং বিসি বাই কিউ আর ইকুয়ালস টু 1/3 হয়, তবে এরিয়া ত্রিভুজ পি কিউ আর বাই এরিয়া ত্রিভুজ বিসি এ এর মান কত হবে? তাহলে আমরা কি জানি? আমরা আমরা কিন্তু এটা জানি যে এরিয়া, এটা সূত্র হচ্ছে কি, এরিয়া ত্রিভুজ পি কিউ আর আর এরিয়া ত্রিভুজ বিসিএ, এটা হবে হচ্ছে, যেটা আর কি যদি সাদৃশ্য হয়, এই দুটো ত্রিভুজ সাদৃশ্য হয়, তাহলে এদের যে বাহুর যে অনুপাত আমাদের দেওয়া আছে সেইটার স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে? তাহলে এখানে আসবে কত, 1/3 তার হোল স্কোয়ার, মানে 1/9। তাহলে এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট 37 দাগের কোশ্চেনে বলছে প্রদত্ত রাশিটি নিচের কোন বিকল্পের বর্গ হবে? তাহলে দেখো, এটা আমাদের দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 9b² প্লাস সি স্কোয়ার মাইনাস 6ab প্লাস 6bc মাইনাস 2ac। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস 3b তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখান থেকে আমি লিখতে পারি কি, যে এখানে 2 ইন্টু এ ইন্টু এটা 3b, তারপরে প্লাস এটাকে আমি লিখছি, এটা কি আসবে, এখানে একটা জিনিস দেখো, এর এ দু জায়গায় আছে, ওই জন্য কিন্তু এখানেও মাইনাস এসছে, আবার এ যেখানে আছে সেখানে কিন্তু মাইনাস আসছে। তাহলে আমাদের মনে মনে রাখতে হবে যে মাইনাস এ এইভাবে আমাদের লিখতে হবে, সেটা পরবর্তী আমি স্টেপে লিখছি। তাহলে এখানে 2 ইন্টু এখানে 3b ইন্টু সি, আর এটা মাইনাস কি আসলো, মাইনাস 2ac। এবার পরবর্তী স্টেপে আমি লিখছি এ তার হোল স্কোয়ার প্লাস 3b তার হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর এখান থেকে এটা আসবে হচ্ছে প্লাস করে দিলাম, এখানে 2 ইন্টু মাইনাস এ ইন্টু 3b প্লাস 2 ইন্টু 3b ইন্টু সি, আর এটা আসবে কি প্লাস 2 মাইনাস এ ইন্টু সি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো
মাইনাস এ প্লাস 3b, এখানে মাইনাস এ আসবে, তার মানে এই জায়গাটাও মাইনাস এ, কারণ মাইনাস এ তার হোল স্কোয়ার করলে সেই এ স্কোয়ারই আসে, ঠিক আছে? তাহলে মাইনাস এ 3b প্লাস সি, এটা আসলো। তাহলে এখানে 3b মাইনাস এ প্লাস সি, এটা হোল স্কোয়ার আসবে, তার হোল স্কোয়ার। কোনটা হবে তাহলে দেখো এখান থেকে, আচ্ছা সেই একই ব্যাপার, মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এখান থেকে আসবে হচ্ছে এ মাইনাস 3b আর মাইনাস সি তার হোল স্কোয়ার। এখান থেকে সি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 38 দাগের কোশ্চেন। তো আমি ডাইরেক্টলি কিন্তু উত্তরটা করে দিচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওটা পজ করে কিন্তু অঙ্কটা করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে এখানে কি বলছে দেখো, কোন ক্ষুদ্রতম সংখ্যা 5 4 7 4 এর সঙ্গে যোগ করলে যোগফলটি 3 4 6 8 দ্বারা বিভাজ্য হবে? তাহলে অবশ্যই আমরা আগে লসাগু বের করে নেবো 3 4 6 8-এর। তাহলে এখান থেকে 2 দিয়ে করলে 3 2 3 4, এখান থেকে আবার 3 দিয়ে যাবে, তাহলে 1 2 1 4, আবার 2 দিয়ে যাবে 1 1 1 2, তাহলে এখানে লসাগু কত আসবে? লসাগু হবে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 12 দুগুণ 24, ঠিক আছে? তাহলে এবারে এটাকে আমরা ভাগ করব 5 4 7 4, তো এটাকে 24 দিয়ে ভাগ করে দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা এর সঙ্গে যোগ করলে যোগফলটি এত দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমি যদি 24 দিয়ে ভাগ করে দেখি, 2 দিয়ে যাবে 48 আসলো, এখানে 6 7, তারপরে আবার কত দিয়ে যাবে, 2 দিয়ে যাচ্ছে, তাহলে 48, এখানে 9, আর এটা 1 19 আসলো, 4, আবার কত দিয়ে যাবে, 8 দুগুণ 16, হ্যাঁ 8 দিয়ে যাচ্ছে, 8 দুগুণ 16 মানে 160, আর 32 মানে 192, তাহলে 2 আসলো। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত এর সঙ্গে যোগ করলে যোগফলটি এত দ্বারা বিভাজ্য হবে? তাহলে এখানে 24 মাইনাস 2 মানে 22, সংখ্যাটি তাহলে কত হবে? 22, সি দাগের অপশন সঠিক। নেক্সট 38 এর কোশ্চেন। দেখো আমি কিন্তু উত্তরগুলো ডাইরেক্টলি করে দিয়ে যাচ্ছি, আপনারা অবশ্যই ভিডিওটা পজ করে কিন্তু অঙ্কগুলো করার চেষ্টা করবেন নিজে থেকে। তো দেখো এখানে কি বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 5474-এর সঙ্গে যোগ করলে যোগফলটি 3 4 6 8 দ্বারা বিভাজ্য হবে? তাহলে এইটা বিভাজ্য হওয়া মানে কি, লসাগু দিয়ে বিভাজ্য করতে হবে। তাহলে 3 4 6, এটা লসাগু আমরা বের করে নেবো। তাহলে 3 দিয়ে করলে 1 4 2 8, সরি 3 দিয়ে করলে, হ্যাঁ ঠিক আছে, আবার 2 দিয়ে যাচ্ছে, তাহলে 1 2 1 4, এবার 2 দিয়ে গেলে 1 2, সরি এখানে 1 আসলো 1, এখানে 2, তাহলে লসাগু আসবে কত? লসাগু আসবে 3 ইন্টু 8, তাহলে এখানে 24 আসবে। তাহলে 24 দিয়ে ভাগ করলে কি আসে দেখো, 24 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই 3 4 6 8 দিয়ে বিভাজ্য হবে। তাহলে 5 4 7 4, এটাকে যদি 2 দিয়ে করি তাহলে 48 আসলো, মানে 6 7, আবার 2 দিয়ে যাবে, তাহলে 48 আসলো, এখানে 9 1 4, আবার ধরো এটা কত 8 দিয়ে যাবে, 8 দুগুণ 16, তাহলে 8 দুগুণ 16 মানে 160, আর 32, তাহলে 192 আসলো, আর 2, তাহলে দেখো, তাহলে 24 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে 22, তাহলে এক্সট্রা যদি এই 5474 এর সঙ্গে যদি এক্সট্রা 22 যোগ করি, তাহলে আমাদের কত আসছে, 5 4 5 4 9 6, তাহলে কিন্তু অবশ্যই আমরা কাটাকুটি করতে পারবো তখন, মানে 24 দিয়ে ভাগ করতে পারবো তখন, ঠিক আছে? তো ওই জন্য এখানে আমাদের এক্সট্রা 22 যোগ করতে হবে, কারণ 2 তো অলরেডি আছে, আরও এক্সট্রা যদি 22 যোগ করা যায় তাহলে আমরা 24 দিয়ে পুরোপুরি ভাগ করতে পারবো, ঠিক আছে? নেক্সট 42 এর কোশ্চেন। কোসেক 75 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সেক 15 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস ট্যান 55 ডিগ্রি প্লাস থিটা প্লাস কট 35 ডিগ্রি মাইনাস থিটা। তো আমি এটাকে চেঞ্জ করে নিচ্ছি, দেখো এখানে কোসেক আছে, তো তো এটাকে আমি এইভাবে লিখতে পারি কি, 90 মাইনাস, এটা হচ্ছে 15 15 15 আর মাইনাস থিটা, তাহলে দেখো কি আসবে, তাহলে কিন্তু আবার সেই 75 প্লাস থিটা চলে আসবে, এটা আসলো মাইনাস সেক 15 ডিগ্রি মাইনাস থিটা, এটা আসলো। আর এখান থেকে এটা চেঞ্জ করলাম না, আর এটাকে যদি আমি চেঞ্জ করি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস 35 ডিগ্রি,
আর মাইনাস থিটা, এটা আসলো, আর প্লাস কট 35 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো। তাহলে এটাকে আমি চেঞ্জ করে কি লিখতে পারি, যেহেতু 90 ডিগ্রি আছে, তাহলে এটাকে চেঞ্জ করে আমরা লিখতে পারি হচ্ছে সেক সেক 15 মাইনাস থিটা, আর এখান থেকে এটা মাইনাস সেক 15 ডিগ্রি মাইনাস থিটা, আর এটাকে আমরা লিখতে পারি কি মাইনাস মাইনাস এটা কট চলে আসবে, কট 35 ডিগ্রি মাইনাস থিটা, আর এটা প্লাস কট 35 ডিগ্রি মাইনাস থিটা। তো কাটাকুটি হয়ে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সাথে এটা কেটে যাবে, তাহলে এখানে 0 আসবে। বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 43 দাগের কোশ্চেনে বলছে যদি 3x বাই 2y ইকুয়ালস টু 48/72 হয়, তাহলে x বাই ওয়াই এর সর্বনিম্ন মান কত? তাহলে 3x/2y ইকুয়ালস টু 48/72, তাহলে 3 দিয়ে এটাকে কাটলে 16, 2 দিয়ে এটাকে কাটলে কত আসবে? 36 আসবে। তাহলে এবার যদি আমি 4 দিয়ে কাটি, তাহলে 4 আসলো, আর এটা 4 দিয়ে কাটলে 9, তাহলে এক্স বাই ওয়াই কত আসবে? 4/9। তাহলে বি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 64 দাগের কোশ্চেনে বলছে এ পাইপ 80 মিনিটের একটি ট্যাঙ্ক জল পূর্ণ করতে পারে, বি পাইপ 40 মিনিটে ট্যাঙ্ক জল পূর্ণ করতে পারে, এ এবং বি পাইপ একসঙ্গে খোলা হলে কত মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হবে? তাহলে এ হচ্ছে 80 মিনিটে, বি হচ্ছে 40 মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ করতে পারে। তাহলে এদের লসাগু কত আসবে? 80 আসবে। তাহলে এখানে 1, এটা 2, মানে এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি 1, বি এর এফিসিয়েন্সি 2। এবারে বলেছে এ এবং বি পাইপ একসঙ্গে খোলা হলে কত মিনিটে ট্যাঙ্কটি পূর্ণ হবে? তাহলে টোটাল আমাদের কাজ 80, আর তারা যদি একসাথে কাজ করে তাহলে এফিসিয়েন্সি যোগ হবে, তাহলে 2 + 1 মানে 3 আসবে। তাহলে 80 + 3 মানে এটাকে ভাগ হবে, 2 দিয়ে যাবে ফার্স্ট, তাহলে 6, এখানে 2 0, 3 ছক 18, তাহলে 2, এখানে 2/3, তাহলে এখানে বি দাগের অপশন সঠিক হবে। নেক্সট 65 দাগের কোশ্চেনে বলছে 110 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার সৌর প্যানেলের দৈর্ঘ্য তার প্রস্থের চেয়ে 10% বেশি হলে প্রস্থ কত হবে? তাহলে ধরো প্রস্থ আর দৈর্ঘ্য, তাহলে প্রস্থের চেয়ে 10% বেশি দৈর্ঘ্য, তাহলে প্রস্থ যদি আমি 100 ধরি, দৈর্ঘ্য কত আসবে? 110, তাহলে এটা কেটে গেলে এখানে 10 11, তাহলে আমি এটা 10x ধরছি, এটা 11x ধরলাম। এবারে বলেছে যে প্রস্থ কত হবে? এখানে আমাদের ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তাহলে আমরা কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 10x + 11x ইকুয়ালস টু, সরি এটা আয়ত্ত, এটা হচ্ছে পরিসীমার, এটা লিখছি। তো আমাদের এখানে ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তো ক্ষেত্রফলের জন্য 10x ইন্টু 11x ইকুয়ালস টু 110, তাহলে 0 0 কেটে গেল, 11 দিয়ে কাটলে এটা আসলো, x² ইকুয়ালস টু 1, তাহলে x ইকুয়ালস টু কত আসবে? এখানে 1 আসলো। ঠিক আছে, মাইনাসটা আমি কনসিডার করলাম না। তো এখানে প্রস্থ কত হবে? প্রস্থ আমাদের হবে 10, তাহলে এখানে 10 ইন্টু 1 মানে 10, তাহলে বি দাগের অপশন সঠিক। নেক্সট 63 দাগের কোশ্চেনে বলছে 47 ⁻25 - 1 এটি নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য? তাহলে এখানে দেখো 47 এটা 25 মাইনাস 1, তো এটাকেও আমি এইভাবে লিখতে পারি 1 ⁻25। ঠিক আছে, তাহলে আমরা কি জানি? a⁻n মাইনাস b⁻n, এটি এটি a মাইনাস বি দিয়ে বিভাজ্য হয়। ঠিক আছে, বিভাজ্য হয়। তাহলে আমি যদি a কে ধরি এখানে 47 আর b হচ্ছে 1, তাহলে a মাইনাস বি মানে কত? 47 মাইনাস 1, তাহলে 46। ঠিক আছে, তাহলে দেখো 46-এর গুণিতক কে আছে এখানে? এটা হচ্ছে 23, তার মানে 46কে আমি এইভাবে লিখতে পারি 2 ইন্টু 23, তাহলে সি দাগের অপশন এখানে সঠিক হবে, 23 দিয়ে এটা বিভাজ্য হবে। নেক্সট 68 দাগের কোশ্চেনে বলছে যদি a⁻³ + b⁻³ ইজ টু a⁻³ মাইনাস b⁻³ ইকুয়ালস টু 185 ইজ টু 158 হয়, তাহলে a:b এর মান কত হবে? তাহলে এটা আমরা সংযোজন পদ্ধতির মাধ্যমে করব, a⁻³ + b⁻³ বাই a⁻³ মাইনাস b⁻³ ইকুয়ালস টু এখানে 185 বাই 158, তাহলে এইভাবে আমি লিখে নিচ্ছি a⁻³ + b⁻³ এখানেও সেই একই জিনিস লিখছি, আর এই নিচে যেটা আছে সেটা আমি ওপরে একবার প্লাস আর নিচে একবার মাইনাস করব, তাহলে প্লাস করলে এখানে a⁻³ মাইনাস b⁻³ এটা আসলো, আর এখানে মাইনাস করলে a⁻³
মাইনাসে মাইনাসে প্লাস চলে আসলো, তাহলে বি টু দি পাওয়ার কিউব এখানে আসলো। আর এখানে 185, নিচেও 185, আর 158কে আমি প্রথমে ওপরে যোগ করলাম 158, আর নিচে বিয়োগ করলাম 158। তাহলে এখান থেকে আমাদের কি আসবে, এইটা কেটে গেল আর এইটা কেটে গেল, তাহলে এখান থেকে 2a টু দি পাওয়ার কিউব আর 2b টু দি পাওয়ার কিউব, আর এখান থেকে যোগ করলে আসছে কত, 5 আর 8 যোগ করলে 13, 3 হাতে 1, 1 মানে হচ্ছে 9 আর 5 14, 4 হাতে 1, এখানে 3, আর এটা আসবে কত, এখান থেকে আসছে ধর এটা 2 চলে আসলো, 2 হলে 160 আর 25 মানে 27 চলে আসলো। তাহলে এইটা কেটে গেল, এ বাই বি এখানে ইকুয়ালস টু কিউব রুট 343/27। তাহলে এ বাই বি মানে কত আসছে, 343 কার কিউব, এটা হচ্ছে 7-এর কিউব, ঠিক আছে, 7 আর এখানে 3 আসলো। তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক হবে, 7:3 a:b এর অনুপাত। নেক্সট 72 দাগের কোশ্চেনে কি বলছে দেখো, নিম্নলিখিত টেবিলটি নিম্নের টেবিলটি কোন শহরের মোট জনসংখ্যার বিভিন্ন বয়ঃসন্ধি শতাংশ হিসাবে প্রদর্শিত হচ্ছে। এই টেবিলটি দেখে নিম্নলিখিত প্রশ্নটির উত্তর দাও। তাহলে দেখো এখানে এজ গ্রুপ এইটা দেওয়া আছে আর পার্সেন্টেজ এইটা দেওয়া আছে। যদি 46 থেকে 55 এবং 16 থেকে 25 এই এজ গ্রুপের মানে বয়সের গ্রুপের মধ্যে জনসংখ্যার পার্থক্য হয় 0.975 মিলিয়ন, তাহলে ওই শহরে মোট জনসংখ্যা কত, মিলিয়নে বের করতে বলেছে। তাহলে এখান থেকে পার্সেন্টেজ হিসাবে কত পার্থক্য আছে, দেখো এখানে এটা হচ্ছে, এটা 18.25 আর এটা হচ্ছে 15%। তাহলে এটা যদি বিয়োগ করে দিই তাহলে এখানে আসছে আমাদের 3.25। তাহলে 3.25% সমতুল্য এখানে বলে দেওয়া আছে 0.975 মিলিয়ন, ঠিক আছে। তাহলে আমাদের চেয়েছে তাহলে ওই শহরে মোট জনসংখ্যা কত। তাহলে আমি 100% বের করে নিই, মানে এই টোটালটা বের করে নিই 100%, ফার্স্ট বের করে নেওয়ার পরে তারপরে তবে ওই শহর বলতে এখানে এই যে টোটাল যে শহরটা আছে, তাহলে টোটাল বের করলে কিন্তু আমরা 100% বের করলে আমরা ওই শহরে টোটাল কতজন আছে সেটা আমি বের করে নিতে পারবো। তাহলে 0.975 আর 3.25 এখানে আসছে ইন্টু 100, ঠিক আছে। তাহলে এই পয়েন্ট আমি তুলে দিয়ে উপরে আমি আবার 100 দিয়ে দিলাম। তাহলে কি আসছে দেখো, 975 গুণ করে দিলাম আর একটা শূন্য এক্সট্রা চলে আসলো, তাহলে 325, ঠিক আছে। এবারে এটা ভাগ করে দাও, 9750, তো যদি 3 দিয়ে গুণ করি তাহলে কি আসবে, 3 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে, তাহলে 975 চলে আসলো আর শূন্য এখানে বসে গেল, মানে 30%, মানে 30 মিলিয়ন জনসংখ্যা ওই শহরে আছে। বি দাগের অপশন সঠিক। নেক্সট 80 দাগের কোশ্চেন, পাই চিত্রগুলি দেখে নিচের প্রশ্নের উত্তর দাও। তো দেখো এখানে এপ্রিল মাসের স্যালারি আর এটা হচ্ছে মে মাসের স্যালারি, এটা 25,000, এটা 24,000। শিক্ষার খরচ এপ্রিল মাসের তুলনায় মে মাসে কত বৃদ্ধি পেয়েছে। তো এখানে 24,000 ইন্টু এখানে এ হচ্ছে শিক্ষার খরচ এডুকেশন, তাহলে 47%। তাহলে যদি কাটাকুটি করি তাহলে এখানে 24 ইন্টু 47, তাহলে গুণ করলে কি আসবে, 24 ইন্টু 47 মানে 4 7 28 8 2, এখানে 14 আর 14 আর 2 16, আর এটা আসবে 4 দুগুণ 4 4 16, তাহলে 32, 32-এর 2 হাতে আবার 3 আসলো, 4 দুগুণ 8 আর 3 11, তাহলে এখানে 11,280 এটা আসলো। এবারে বলেছে যে এখানে আমাদের আবার বের করতে হবে এডুকেশনের এটা, তাহলে 25,000 ইন্টু ইন্টু এখানে 50%, তো কাটাকুটি করলে এখানে আমাদের আসছে 12,500। তো যদি বিয়োগ করে নিই এখান থেকে 12,500, মানে চেয়েছে কি শিক্ষার খরচ এপ্রিল মাসের তুলনায় মে মাসে কত বৃদ্ধি পেয়েছে, তাহলে ওই জন্য আমাদের তুলনাটা বের করার জন্য আমাদের পার্থক্য বের করতে হবে। তাহলে 11,280, তো এখানে শূন্য, এটা 2 হাতে 1 আসলো, 1 মানে এখানে 3 3 5 থেকে 3 বিয়োগ করলে এখানে 2 আসলো আর 1, তাহলে এখানে 1,220 বাই কারোর থেকে তুলনা করতে বলেছে এপ্রিল মাসের থেকে, তাহলে এই জন্য 1100
11,280 ইন্টু 100, তাহলে এটা কেটে গেল। আমাদের এখানে আসবে তাহলে কি 122001128, তাহলে এখানে 12200, তাহলে এখানে এক যাবে ফার্স্ট 1128, তাহলে এটা 2, এটা 9, আর এখানে এটা শূন্য বসে গেল। তাহলে আরেকটা শূন্য দেওয়ার জন্য, মানে আরেকটা শূন্য লাগবে, তাহলে শূন্য দিয়ে পয়েন্ট দিলাম, তাহলে এখানে শূন্য বসে গেল। আর এবারে 9 যাবে, তো না 8 যাবে, তাহলে 8 হলে এখানে 8,800, 8 × 2 = 16, মানে 160, আর আর এটা 64, মানে 224, তাহলে এখানে কত আসছে, এখানে 9,024 এটা আসলো। মানে মেনলি আমাদের উত্তরটা হবে তাহলে কি, ডি দাগের উত্তরটা এখানে সঠিক হবে, 10.82%। নেক্সট 81 দাগের কোশ্চেনে বলছে যদি এক্স ইকুয়ালস টু √3/2 হয় তাহলে এইটার মান কত হবে। তাহলে এক্স ইকুয়ালস টু √3/2, তাহলে এটাকে যদি আমি এইভাবে লিখি, x/1 এটাকে উল্টে লেখো, 1/x ইকুয়ালস টু 2/√3। তাহলে এবারে যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে যদি করি, 1 1, এখানে প্লাস এক্স মাইনাস এক্স, আর এখানে তাহলে কি আসবে 2 2, ওপরে যোগ নিচে বিয়োগ, তাহলে এটা আসলো। এইবারে আমরা এটা কি করব, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটাকে আমরা ওপরে নিচে 2 মাইনাস √3 ওপরে নিচে গুণ করব, তাহলে এখানে 2, এটা প্লাস দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস √3 তার হোল স্কোয়ার আসবে এখানে, আর এখানে 2 - 3, আর এখানে 2 প্লাস √3, তাহলে এখান থেকে আসছে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, আর এখান থেকে এটা আসবে 4 - 3, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা আমি লিখলাম, আর এটা আসছে কি 2 প্লাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স, এটা আসবে 2 প্লাস √3 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি যদি রুট করে দিই, আর এখান থেকে এটা রুট করে দিই, তাহলে √1 প্লাস এক্স আর √1 মাইনাস এক্স, এখান থেকে 2 প্লাস √3 এটা আসলো। তাহলে এই জায়গাটায় মানটা বসিয়ে দাও, আমি যদি বসিয়ে দিই তাহলে কি আসবে, এটা আসবে হচ্ছে 2 প্লাস √3, এটা বাই 1 করলাম, আর এইটার জায়গায় তাহলে আমি কি বসাবো, এই 1 বসাবো, এইটার জায়গায় 2 প্লাস √3 বসাচ্ছি, আর এটার জায়গায় 1 বসাবো, তাহলে মাইনাস, এটা প্লাস 1 আসবে, আর এখানে 2 প্লাস √3 মাইনাস 1, তাহলে এখান থেকে এটা যোগ করো, তাহলে 3 প্লাস √3, আর এটা 1 প্লাস √3, ঠিক আছে। তাহলে এটা √3 যদি কমন নিয়ে নাও, তাহলে √3 প্লাস 1, আর এখানেও √3 প্লাস 1, এটা কেটে গেল, তাহলে উত্তর কত আসলো, √3, তাহলে ডি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 82 দাগের কোশ্চেনে বলছে নিচের চিত্রে পি কিউ আর ত্রিভুজের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে পি ও পি ও কিউ এটা কত বলে দেওয়া আছে, ওটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা 90 ডিগ্রি, আর ওপি এটা 6 সেমি, এবং ও কিউ বলে দেওয়া কত 8, তাহলে আমরা পি কিউটা বের করে নিতে পারবো। তাহলে পি কিউটা আমরা বের করবো কি করে, √6² প্লাস 8² মানে 36 প্লাস 64 মানে √100 মানে 10, তাহলে পি কিউ আমরা পেয়ে গেলাম কত, 10 সেমি, ঠিক আছে। এবার বলেছে যদি আর যদি পি আর এটা হচ্ছে 24, এবং কিউ পি আর এটা 90 ডিগ্রি হয়, মানে এইটা আবার 90 ডিগ্রি বলে দিয়েছে, এইটা 90 ডিগ্রি, তাহলে আমরা কি বের করতে পারবো, এর সামনে যেটা আছে সেটা অতিভুজ হবে, তাহলে এটা আসবে হচ্ছে কিউ আর কত হবে, √, এখানে হচ্ছে পি আর তার স্কোয়ার প্লাস পি কিউ তার স্কোয়ার, মানে √, এখানে আসবে হচ্ছে 24-এর স্কোয়ার প্লাস 10-এর স্কোয়ার, তাহলে এটা কত হবে, 576,
প্লাস এটা আসবে 100, মানে √ওভার 676, মানে 26 আসবে। তাহলে সি দাগের অপশন এখানে সঠিক, মানে এটা 26 সেমি। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেনে বলছে একটি নৌকা 3 ঘন্টায় 12 কিমি স্রোতের প্রতিকূলে এবং 18 কিমি স্রোতের অনুকূলে যেতে পারে। আবার 6.1-2 ঘন্টায় নৌকা স্রোতের প্রতিকূলে 36 কিমি এবং স্রোতের অনুকূলে 24 কিমি যেতে পারে। তাহলে আমি এইভাবে লিখতে পারি, ধরে নিচ্ছি স্রোতের বেগ, বেগ কত, এটা হচ্ছে ইউ, আর স্রোতের বেগ আর নৌকার বেগ, নৌকার বেগ কত, ভি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 12/v-ইউ, এটা হচ্ছে প্রতিকূল, প্লাস 18/v+ইউ ইকুয়ালস টু এখানে 3, আবার 36/v-ইউ প্লাস 24/v+ইউ ইকুয়ালস টু এখানে 13/2। তাহলে আমরা এটাও ধরে নিচ্ছি 1/v-ইউ কে এক্স ধরে নিলাম, আর 1/v+ইউ এটাকে ধরে নিলাম হচ্ছে ওয়াই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 12x প্লাস 18y ইকুয়ালস টু 3, আর এটা লিখছি হচ্ছে 36x প্লাস 24y ইকুয়ালস টু এখানে 13/2। তাহলে এটাকে আবার ঘুরিয়ে লেখো, 3 দিয়ে গুণ করে দাও এই ইকুয়েশনটাকে, তাহলে 36x প্লাস 18 ইন্টু 3 করলে 54y, আর 3 3 9, আর এটা তো যেরকম আছে সেরকম লিখে দাও, মানে 36x প্লাস এটা আসবে 24y ইকুয়ালস টু এখানে 13/2। তাহলে এবার বিয়োগ করে দাও, এটাও বিয়োগ করে দাও, এই জায়গাটাও বিয়োগ হবে। তাহলে এটা কেটে গেল, এটা 30y চলে আসলো, আর এখান থেকে আসবে হচ্ছে 9 - 13/2। তাহলে এটা আসবে 2, 18 - 13। তাহলে 30y ইকুয়ালস টু 5/2, মানে y মানে হচ্ছে 1/v+ইউ। এখান থেকে আমরা পাচ্ছি কি, 5 দিয়ে এটা কেটে দিলাম 6, তাহলে 6 × 12, তাহলে 1/12। তাহলে একটা জিনিস পেয়ে গেলাম, v+ইউ আমরা পেয়ে গেলাম 12। ঠিক আছে, এবার যে কোনো একটাতে বসিয়ে দাও। তো এই জায়গাটায় আমি যদি বসিয়ে দিতে পারি, এই জায়গাটায় 12x আর 18 ইন্টু 6, 18 ইন্টু 12, তাই তো, সরি এটা হচ্ছে ইন্টু 18 ইন্টু 1/12 আসবে, কারণ এইটা আমরা পেয়েছি, আর ইকুয়ালস টু 3। তাহলে এই জায়গা থেকে আমরা কি পাবো, 12x, এটা 6 দিয়ে কাটলে এটা 2 আসলো, আর এটা 6 দিয়ে কাটলে 3, তাহলে 3 - 3/2। তাহলে এখান থেকে আসবে কত, 12x ইকুয়ালস টু 6 - 3, মানে 3/2। তাহলে x ইকুয়ালস টু কত আসছে, 3 দিয়ে এটা কেটে দিলাম, 4 আসলো। তাহলে x ইকুয়ালস টু, আমি এটা মুছে দিচ্ছি এই জায়গাটায়, এটা একটু মুছে দিই। তাহলে x ইকুয়ালস টু আসছে কত, 1/8, মানে x মানে কত, 1/v-ইউ, তাহলে 1/8। তাহলে আমরা v-ইউ পেয়ে গেলাম কত, 8। তাহলে দেখো এখানে v+ইউ 12 পেয়েছি, এগুলো একটু মুছে দিই, v+ইউ হচ্ছে 12 আর v-ইউ হচ্ছে 8। তাহলে এবারে কাটাকুটি করো, আমাদের লাগবে হচ্ছে ইউ বের করতে হবে, মানে স্রোতের বেগ বের করতে বলেছে। তাহলে এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা কেটে গেল, 2u ইকুয়ালস টু এটা 4, তাহলে ইউ কত আসবে, 2 কিমি/আওয়ার হচ্ছে স্রোতের বেগ। তাহলে সি দাগের অপশন সঠিক। নেক্সট 88 দাগের কোশ্চেনে বলছে একটি রম্বসের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 এবং 32 হলে রম্বসটির পরিসীমা কত। তাহলে দেখো রম্বসটি দেখতে এরকম হয়, তো এর বাহু সমান হয়, ঠিক আছে, বাহু কিন্তু সমান হয় এর, আর কর্ণ দুটো আলাদা হয়। তো কর্ণকে যদি আমি এভাবে ডিভাইড করি, তাহলে এর যা মান, মানে এর মান আর এর মান সেম, আবার এর যে মান আর এর মান সেম হবে। তাহলে যদি আমি বড়টাকে যদি 24 ধরি, তাহলে 24 মানে হচ্ছে 24কে যদি 2 দিয়ে ভাগ করো, তাহলে এটা 12 আর এটা 12, ঠিক আছে, আর সরি 24, তাই তো, তাহলে 32টা হচ্ছে বড়, তাহলে এখানে 16 দাও, এটা 16, এটা 16, আর এটা 12, আর এটা 12, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, একটা 16 একটা 12, তার মানে আমরা বাহুটা পেয়ে যাব। তাহলে বাহুটা বের করার জন্য a ইকুয়ালস টু
16 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, মানে 16, যদি এখান থেকে আমি 4-এর স্কোয়ার কমন নিয়ে নিই, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 4-এর স্কোয়ার প্লাস 3-এর স্কোয়ার, তাহলে 4 বেরিয়ে আসলো। এখানে এটা 4×4 = 16 প্লাস 9, মানে 4 ইন্টু এখানে 25, মানে 5 চলে আসলো, রুটের মধ্যে আছে যেহেতু, তাহলে 20 আসবে। তাহলে এ আমরা পেয়ে গেলাম 20। তাহলে পরিসীমা, পরিসীমা চেয়েছে মানে পরিসীমা হবে হচ্ছে পরিসীমা, তাহলে 4 × এ, কারণ 4টি বাহুই সমান, তাহলে 4 × 20 মানে 80 হবে। এখানে এ দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 94 দাগের কোশ্চেনে কি বলছে, আপেলের দাম কলার দামের দ্বিগুণ এবং কলার দাম আবার পেয়ারার দামের 25% কম। তাহলে এখানে কি বলেছে, আপেল আর ব্যানানা, এখানে বলেছে ব্যানানার থেকে আপেলের দ্বিগুণ দাম। তারপরে আবার বলেছে এটা পেয়ারা আর কলা, তাহলে ব্যানানা আর গোয়াভা, তাহলে গোয়াভা যদি 100% হয়, ব্যানানা কত হচ্ছে, 25% কম মানে 75, তাহলে কাটাকুটি করলে 3, 25 দিয়ে কাটলাম 3, এটা 4, তাহলে 3, এটা 4 আসলো। তাহলে ব্যানানাটাকে সমান করার জন্য 3 দিয়ে গুণ করো, এখানেও 3 দিয়ে গুণ করো, তাহলে a = b = g, তাহলে এখানে 6, এটা কত আসবে, 3, এটা 4। ঠিক আছে, এবারে ধরো আমি সবকটাকে 0 দিয়ে মানে 10 দিয়ে গুণ করে দিলাম। ঠিক আছে, এখানে অনুপাত যেহেতু করা যেতেই পারে, তাহলে এবারে বলে দেওয়া আছে যে 4টি কলা, তাহলে এখানে 4 দিয়ে গুণ করো, তারপরে 2টি আপেল ইন্টু 2, আর 3টি পেয়ারা, তাহলে এটা আমাদের কত আসছে, এখান থেকে 120, এখান থেকে এটা 120, এটাও 120, তাহলে টোটাল দাম কত হচ্ছে এই হিসাবে, এখানে 360 টাকা। তাহলে প্রত্যেকের যদি 10% করে বৃদ্ধি পায়, মানে তিনজনেরই প্রত্যেকের কিন্তু 10% করে বৃদ্ধি পাচ্ছে, মানে এক্সট্রা কত হচ্ছে, 10% মানে 36 টাকা এক্সট্রা বৃদ্ধি পাচ্ছে, কার থেকে, এই 336-এর থেকে, তাহলে 36/336 ইন্টু 100, তাহলে এটা কেটে গেল, এটা দিয়ে এটা কাটলে 1, তাহলে 10% দাম বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে এর আগের অপশানই সঠিক হবে। তো আজকে এই অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। থ্যাংক ইউ।